ब्रह्मश्री यतिराजाय विवेकानंद सूरे सच्चित सुख स्वरूपाय स्वामिने तापहार। আমাদের বেশ কিছুদিন বাদে আবার দেখা। এই মাসটা খুবই তাৎপর্যপূর্ণ, স্বামীজির জন্মদিনের মাস। দুদিন আগে 12ই জানুয়ারি স্বামীজির জন্মদিন পালিত হলো সারা দেশ জুড়ে। এই যে স্বামীজিকে নিয়ে একটা যুব সমাজের মধ্যে আলোড়ন সৃষ্টি হয়েছে, স্বামীজির জন্মদিনটিকে যুব দিবস হিসেবে পালন করার মাধ্যমে। এইটি খুবই আশাপ্রদ। তার মধ্যে যদি কিছু যুবক যুবতী স্বামীজির ভাবে অনুপ্রাণিত হয়ে নিজেকে তৈরি করে নিয়ে দেশের জন্য কাজ করে, তাহলে নিঃসন্দেহে আমাদের সার্বিক কল্যাণ। স্বামীজি সেটাই আশা করেছিলেন। সেটাই ধীরে ধীরে যে একটু রূপ নিচ্ছে সেটা আমরা বুঝতে পারি। আমরা যদি একটুখানি দেখবার চেষ্টা করি মন দিয়ে, যা ঘটছে আশেপাশে, বিশেষ করে যুব সমাজের মধ্যে, তার মধ্যে একটা অংশ আমরা যখন কম বয়সে ছিলাম তখন ছিল, কিন্তু এখন যেন একটু বেশি। অনেক যুবক যুবতী স্বামীজির সম্বন্ধে জানতে চায়, স্বামীজিকে ভালোবাসবার চেষ্টা করে, স্বামীজির বাণীগুলোকে নিয়ে উল্টে পাল্টে দেখে বোঝবার চেষ্টা করে মনের মধ্যে। এটা একটা শুভ লক্ষণ। এটা যত বাড়বে, যত গভীরে যাবে, ততই আমাদের মঙ্গল। এই অর্থে যে কোনটা ভালো কোনটা মন্দ আমাদের পক্ষে, সেই বিচার করবার ক্ষমতা এই প্রজন্মের মধ্যে জন্মাবে। নেতৃত্ব দেবার ক্ষমতা আসবে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার। স্বামীজি সেটাই চাইছিলেন। এই কথাগুলো বলছি এর জন্য, যেহেতু সদ্য আমরা দেখলাম এবছরের যুব দিবসটি, তাই সব জায়গায়, বাইরে বিভিন্ন জায়গায় যে পালিত হয়েছে তাতেও সকলের নজরে সেই জিনিসটা পড়েছে। এবং আমরা যারা স্বামীজিকে বোঝবার চেষ্টা করছি, একটু আমাদের বয়সটা হয়েছে, তাদের একটা কর্তব্য হচ্ছে স্বামীজিকে কিভাবে এই প্রজন্মের ভেতরে ঢুকিয়ে দেওয়া যায়। আর স্বামীজি যদি একবার ঢুকে পড়েন কারো ভেতরে, তাহলে আর ভাবনা কিছু নেই। স্বামীজি তাকে হাত ধরে নিয়ে যাবেন। এই বিশ্বাসটাও তাদেরকে যদি আনানো যায় তাদের মনে, তাহলে একটা বিরাট বিরাট কাজ হয়। গায়ে গতরে খাটা একটা জিনিস, স্বামীজির কাজ করছি যন্ত্রবৎ, কোনো ভাব নেই, একটা উন্মাদনা। সেটা তো একটা সাময়িক কোনো হতে পারে, লাভ হতে পারে,
কিন্তু সুদূর প্রসারী নয়। মানুষ হওয়ার যে পরিকল্পনা স্বামীজি দিয়েছিলেন সে অর্থে হয়তো সেটা নয়। আমরা দেখছিলাম যে স্বামীজি সে বাল্যকাল থেকে কিভাবে আস্তে আস্তে বড় হচ্ছেন, এবং তার মধ্যে কতগুলো উল্লেখযোগ্য ঘটনা আমরা স্বামীজির জীবনীতে গম্ভীরানন্দজি সেগুলোকে বিভিন্ন জায়গা থেকে চয়ন করে নিয়ে এসে এক জায়গায় করেছেন। এই ঘটনাগুলো আমাদের বারবার করে একটু অনুধ্যান করার প্রয়োজন আছে। ভবিষ্যৎ জীবনে যে স্বামীজি হয়ে উঠছেন নরেন্দ্রনাথ থেকে, সেটা বুঝতে সাহায্য করে। তার যে সহজাত সেই ক্ষমতা নেতৃত্ব দেবার, সেটা আমরা বুঝতে পারব। অদ্ভুত জীবন একটি শিশু, কিন্তু সব শিশুর মধ্যে থেকেও তিনি যেন আলাদা। তার চাল চলন, কাজকর্ম, খেলাধুলো, পড়াশুনো, সবকিছু, কথাবার্তা, সবকিছুর মধ্যে গম্ভীরানন্দজি সেইটিকেই আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছেন জীবনে বিবেকানন্দে। আমরা সেখান থেকেই, আমি প্রথম দিনেই বলেছি, এই গ্রন্থটিকে আধার করেই আমরা স্বামীজির জীবন ও বাণী বোঝবার চেষ্টা করব। আমার যতদূর মনে পড়ছে যে ওইখানটায় আমরা বোধহয় একটু থেমেছিলাম, যে স্বামীজির বাড়িতে অনেক ধরনের মক্কেল আসছে। উকিল ছিলেন তো, তার মধ্যে মুসলমান মক্কেলও আছেন। এরকম একজন মুসলমান মক্কেল, তার সঙ্গে স্বামীজির প্রচন্ড ভালোবাসার সম্পর্ক হয়ে গিয়েছিল। পরস্পরকে খুব ভালোবাসতেন। ভদ্রলোক তো স্বামীজিকে স্নেহ করতেন, আর স্বামীজিও চাচা চাচা বলে একেবারে আত্মারা হতেন, এলেই দৌড়ে যেতেন। এরকম দৌড়ে গিয়ে তার কোলেও হয়তো উঠে বসতেন এবং তার কাছ থেকে অনেক গল্প শুনতেন। আফগানিস্তান, পাঞ্জাব, সেখানে উটের পিঠে চড়ে কিভাবে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। এবং নিশ্চয়ই আমরা ধরে নিতে পারি ভদ্রলোক খুব সুন্দরভাবে শিশুদের মতো তাদের যাতে কাছে আকর্ষণীয় হয় সেভাবেই করতেন। আর স্বামীজির যে মনটি, সে মনটি তিনি বুঝেছিলেন নিশ্চয়ই, এবং ভালোবাসতেন বলে মাঝে মাঝে একটু মিষ্টি মিঠাই এনে খাওয়াতেন স্বামীজিকে। আর সেখানে অন্য মক্কেলরা থাকতেন, হিন্দু গোঁড়া, তারা এটা ভালো চোখে দেখতেন না, তারা এটা মনে করতেন ভ্রষ্টাচার। বিশ্বনাথ দত্তের নজরে এটা সবই ছিল, দেখতেন, জানতেন, উপেক্ষা করতেন। উদার চরিত্রের, সংস্কৃতিবান, শিক্ষিত মানুষ। অন্য মক্কেলরা যে পছন্দ করছেন না, তাতে তিনি মাথায় ঘামাতেন না, কেন ওদের চোখে মুখে সেটা ফুটে উঠত অপছন্দের ভাবটা জাত পাত নিয়ে। ঠিক এই সময় একটি ঘটনা, সে ঘটনা আমরা জানি, আবারও আমরা ভাবি, আমাদের অনুধান যেহেতু করতে হবে, সেহেতু আবার বলি না, অসুবিধে কি আছে। যে মক্কেলরা যেখানে বসতেন তার পাশেই বিশ্বনাথ দত্তের স্টাডি রুম, প্রত্যেক উকিলেরই থাকে। সেখানে মক্কেলরা যেখানে, সেখানে হুকো রাখা আছে অনেক আলাদা করে বিভিন্ন জাতের মানুষের জন্য। স্বামীজি এটা শুনেছেন, নরেন্দ্রনাথ সেটা শুনেছেন, কিন্তু তার মাথায়
এটা কিছুতেই আসছে না যে কি করে জাতটা কি, কোথায় থাকে, আর যদি থাকেই বা ওটা না মানলে কি হয়। দেখুন, প্রশ্নটা একটা অদ্ভুত প্রশ্ন, একটি শিশুর মনে এসছে, ভাবাই যায় না। এই যে বলছিলাম স্বামীজি আলাদা অন্যদের থেকে, এই অর্থে আলাদা। অন্য শিশু মাথায় ঘুমাবে না, কুকুর রাখা আছে থাকুক না, তার খেলনার জিনিস হবে, কিন্তু যেটা শুনেছে সেটার সঙ্গে যে হুকুগুলোর একটা সংযোগ রয়েছে, আলাদা আলাদা ভাবে রাখা এর জন্য রয়েছে, এই প্রশ্ন মাথায় আসবে না কেন? আর যদি জাতি যায় কি হয়, মাথায় আকাশ ভেঙে পড়ে? দেখাই যাক না। সেই উৎসাহ নিয়ে একদিন দেখছেন, একবার এটাতে টান দিচ্ছেন, একবার ওটাতে টান দিচ্ছেন, দেখছেন যে কি হয়, জাত কিভাবে যায়, কিছুই তো বুঝতে পারছে না। ব্যাপারটা কি? এটা বিশ্বনাথ দত্ত ঘর থেকে বেরিয়ে একটু বাইরে গিয়েছেন, ফিরে এসে দেখছেন যে পুত্র এই কাণ্ড করছে, খুব মজা পেলেন। কিন্তু তার সঙ্গে সঙ্গে যে অদ্ভুত একটা অনুসন্ধিৎসা এবং তার এক বিকট কৌশলে সেটাকে বোঝবার চেষ্টা, এটাতে তিনি খুব আনন্দই পেয়েছিলেন পুত্রের এই কাজটিতে। তার মতো মানুষের পক্ষে ওটা সম্ভব যে ছেলে এই কাণ্ডটি করছে, কিন্তু ছেলেকে তিরস্কার না করে তিনি যে তার ছেলের এই কর্মটিকে ভালোভাবে নেবার চেষ্টা করছেন, নিয়েছেন, সেটাই হচ্ছে এক অদ্ভুত পিতা পরিচয়। তিনি ওকে জিজ্ঞেস করলেন, কি করছিস রে? বললেন যে আমি পুকুর টেনে দেখছি, টানলে কি হয়, কিভাবে জাত যায়, কোথায় যায়, এইসব প্রশ্ন। তখন বিশ্বনাথ দত্ত হা করে হেসে উঠলেন, হেসে উঠে বললেন, রে দুষ্টু, বলে হাসতে হাসতে, রে বটে দুষ্টু, মানে সেটাকে অ্যাপ্রিসিয়েট করছেন, সত্যটাকে যে জানবার চেষ্টা করছে, সত্য অনুসন্ধিৎসা, এর মধ্যে কোনো সারবত্তা নেই, এবং সে নিজেই সেটাকে পরীক্ষা করে দেখে বুঝছে, এতে তিনি গর্বিত পুত্রের এই ভাবে। তারপরে একদিন এই ঘরটাতে বসে ওই মুসলমান মক্কেলটি আকবরের সম্বন্ধে গল্প করছেন, অনেক কিছু বলছেন ইতিহাস থেকে, অন্য মক্কেলরা শুনছে। হঠাৎ ভেতর থেকে চিৎকার, হাহাকার শোনা গেল। গিয়ে দেখা গেল যে নরেন তার সাথীদের সঙ্গে খেলছিল ঠাকুর দালানে, একটা উঁচু সিঁড়ি থেকে পড়ে গড়িয়ে 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 নিচে পড়ে গেছে, আর তাতে তার ডান চোখের ওপরে একটা বড় আঘাত লাগাতে রক্তক্ষরণ হয়েছে এবং ক্ষত, আর সে অচেতন হয়ে গেছে। ডাক্তারকে ডাকা হলো, ডাক্তার আসবার পরে 1 ঘন্টা তার জ্ঞান ফেরেনি। সকলে চিন্তিত, যাক পরিচর্যার ফলে যখন জ্ঞান ফিরে এলো, আবার সে সুস্থ হয়ে গেল। এই ঘটনাটি
শ্রীরামকৃষ্ণ ঠাকুর যখন পরে শুনেছিলেন, তখন তিনি মন্তব্য করেছিলেন যে সেদিন যদি শক্তি না বেরিয়েছে তো কিছুটা, খানিকটা, বেশ খানিকটা, তাহলে ও জগৎটাকে ওলট পালট করে দিত। জগৎটাকে ওলট পালট করে দেওয়ার মানে নয় যে যেমন অত্যাচারী মানুষেরা করে, ক্ষমতাবান মানুষেরা করে, মানুষকে কষ্ট দিয়ে। করার মানে যা জগতে চলছিল মানুষের কষ্টদায়ক, সে কষ্টের সীমাহীনতা এবং তার মানুষের যে দুর্দশা, সেই দুর্দশার একটা নিরসনের, সম্পূর্ণরূপে নিরসনের একটা স্বামীজি জীবদ্দশাই করে যেতে পারতেন। এইভাবে আমরা বোঝার চেষ্টা করতে পারি যে স্বামীজি অনেক কিছু করে গেছেন, কিন্তু তার জীবদ্দশা কতখানি হলো না হলো সেটা তুমি দেখে যেতে পারেননি সব বয়ের ফলে। হয়তো আরো এমন একটা বিপ্লব আধ্যাত্মিক জগতে আসতো, স্বামীজি সচক্ষে সেটা দেখে যেতে পারতেন। ত্বরান্বিত, আরো প্রবল, আরো গভীর যে আন্দোলন মানুষকে করার আন্দোলন, সেখানে টুকু করে যেতে পারতেন। দেখেছেন কিছুটা, যেভাবে দেখতে পারতেন হয়তো সেটা অতটা খুব ভবিষ্যতে যেটা হবে এটাই আশা করে গেছেন। এর তার একটা ঘটনা। এরপরে আমরা দেখবো স্বামীজির যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, একেবারে সহজাত এবং সাহসিকতা, নির্ভীকতা, শিশু অবস্থা থেকে সেটা কিভাবে হচ্ছে কয়েকটা ঘটনার মাধ্যমে। তিনি যে নেতৃত্ব দিচ্ছেন একেবারে ছোটবেলা থেকে, খুব সচেতন ভাবে না, এখানে একটা সহজাত, উনি না করে পারবেন না, উনি তার প্রকৃতিগত, এবং এটা কোনো মোহ থেকে নয়, নাম যশ হবে তাই এটা নয়। বাচ্চা ছেলের নাম যশ কি বোঝে, কিন্তু তবুও ছোটবেলাও তো কিছুটা কাজ করে এগুলো, তা থেকে নয়। পরে বলতেন সিদ্ধার্থ সর্দার, তিনি সাথীদের সঙ্গে খেলাধুলা করার যা কিছু করতেন তাতে প্রায় সর্দারের মতোই ছিলেন। কিন্তু সর্দারের মতো ছিলেন বলে এই কথাটির একেবারে স্বার্থ একটা রূপ তার মধ্যে ছিল। নিজেকে এগিয়ে দিতেন, সিদ্ধার্থ মাথায় দিয়ে দেওয়া, যেখানে বিপদ, যেখানে সাহায্য দরকার, যেখানে সহানুভূতি দরকার, সর্বাগ্রীতি ও শিশু অবস্থা থেকে তিনি নিজেকে এগিয়ে দিতেন। তার একটি উদাহরণ, চরকের মেলা চলছে, সেই চরকের মেলাতে একসাথে নিয়ে, সেও বাচ্চা, দুজনে যাচ্ছে মেলা থেকে শিবের মূর্তি কিনবে। গেল দুজনে, আনন্দ করতে করতে গেল, কেনাও হলো, এবার বেরার পালা। ফিরছেন, সাথীটি একটু পিছিয়ে পড়েছে। হঠাৎ স্বামীজির খেয়াল হলো কান্না, পেছন থেকে অনেক মানুষ চিৎকার করছে, গেল 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 গেল। নারায়ণ দেখলেন যে একটি ঘোড়ার গাড়ি দ্রুত বেগে ছুটে আসছে, আর তার সাথী প্রায় ঘোড়ার পায়ের তলায় যায়। কিন্তু এত মানুষ যে চিৎকার করছে গেল গেল গেল, কেউ এগিয়ে গিয়ে বাচ্চাটিকে রক্ষা করবার চেষ্টা করছে না। তখন স্বামীজি নিজের ভূগোলে
সেই মূর্তিটিকে চেপে নিয়ে একেবারে প্রচন্ড জোরে দৌড়ে গিয়ে স্বামীর বন্ধুর হাত ধরে টেনে সরিয়ে নিলেন। মূর্তিটি প্রাণ বেঁচে গেল। তারপর সঙ্গে করে নিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে সে মাকে তো সব বলতেন, সব বাচ্চাই বলে, আত্মপান্ত সব বললেন কি ঘটেছিল। এই দেখুন, যেমন ছেলে তেমন মা। মা শুনে খুব খুশি হলেন। সব মা হয়তো সেটা পারবেন না, তার কারণ দূষণীয় নয়, অসাধারণত্বটা এখানটায়। স্বাভাবিকভাবে যেসব মায়ের এই যে নিজের ছেলের কোনো ক্ষতি হয়নি সেটা নিয়েই তো ভাবনা হয় প্রথমে। স্বামীজির মাকে তো সেটা করেন। স্বামীজির মা বললেন, বেশ করেছিস, এইটাই তো কাজ, মানুষের মতো মানুষ হ, এইরকম কাজ করে এইভাবে তাকে বললেন। এই যে শিক্ষা স্বামীজি মায়ের কাছ থেকে পাচ্ছেন, বাবার কাছ থেকে পাচ্ছেন, তাকে তিলে 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 করে তুলছেন। তার তো একটা জন্মগত প্রতিভা বলুন, সহজাত সে গুণাবলীগুলো আমরা জানি ছিল, কিন্তু এগুলো হারিয়ে যেতে পারত, হারায়নি। দৃষ্টান্ত স্বরূপ হয়ে আছে মা বাবার যে ব্যবহার তার সাথে, মা বাবা যে তাকে তৈরি করছেন ধীরে 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 এসব ঘটনার মাধ্যমে, এবং তার পরবর্তী যেসব মন্তব্য শিক্ষাপ্রদ সেগুলোর মাধ্যমে। এই একটি ঘটনা গেল। আরেকটি ঘটনা, অনেক ঘটনা আমি বলছিলাম চয়ন করা। 20-25 জন সাথীকে নিয়ে গড়ের মাঠে খেললাম মানে তখন ভোটলিয়াম তৈরি হচ্ছে, এবং তৈরি হয়েছে হয়তো সত্য। একটা দেখবার মতো জায়গা, মানুষ যাচ্ছে, তো ফলে বাচ্চাদের তো আরো বেশি আকর্ষণ। একটা নতুন কিছু হলে, একটা অদ্ভুত জিনিস দেখতে যাচ্ছেন। স্বামীজি তাদের নেতা, নেতৃত্ব দিচ্ছেন, এগিয়ে যাচ্ছেন আনন্দ করতে করতে। হঠাৎ খেয়াল করলি একটা সাথী পিছিয়ে পড়েছে। অন্যদের প্রক্ষেপ নেই, তাদের ভাবনা চিন্তাও নেই, তারা হই হল্লার করতে 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 এগিয়ে চলেছে। না, নরেনটা পারে না। ও সঙ্গে সঙ্গে গিয়ে সাথীর পাশে গিয়ে তারা গিয়ে থাকে যে তার প্রচন্ড জ্বর, যে বসে পড়েছে, একটা কিছু করতে হয় এক্ষুনি। তাই তিনি করলেন কি, একটা গাড়ি, ঘোড়ার গাড়ি নিশ্চয়ই, সেটাকে ডেকে তাকে চড়িয়ে নিজে চড়ে তাকে বাড়িতে পৌঁছে দেবেন। একটি ছোট্ট ঘটনা, কিন্তু ভীষণ তার গভীর তাৎপর্য। ওইটুকু শিশু, তার মধ্যে ওই ভাবটি আমাদের বড়দের মধ্যেই তো থাকে না, বেশিরভাগ ক্ষেত্রে থাকে না। দু একজনের মধ্যে থাকে না সেটা তো বলা যাবে না, তাদের মধ্যে আছে এখনো মানুষ এই ধরনের আছে। কিন্তু একটা বাচ্চা, একটা শিশু, সেটা আনন্দ করতে হবে, আনন্দের দিকেই তার মন থাকা উচিত। এইটা একটা অস্বাভাবিকতা, আশ্চর্যজনক ব্যাপার। শিশুর ক্ষেত্রে বাড়িতে পৌঁছে দিয়ে আবার সব দলের সঙ্গে দিয়ে আনন্দ করে কেল্লা দেখে ফিরলেন। এই একটাই ঘটনা। তৃতীয় ঘটনা ঠিক মজার, কিন্তু তার সাহসিকতা এবং বুদ্ধি তার পরিচয়। আমরা জানি ওয়াজিদ আলী লখনৌ থেকে এসে
মেটুয়া করেছে, ঘাটে গিয়েছিলেন, ছিলেন, তার একটা প্রশংসা আছে না। তো যেমন হয়, নরেন তার বন্ধু বান্ধবেরা ঠিক করলো সাথীরা যে দেখতে যাবে, নৌকো করে গেল, গিয়ে দেখা টাকা হলো। তারপরে নৌকোতে চড়ে ফিরছে, তখন তার এক সাথী শরীর খারাপ হওয়াতে বমি করে দিলেন নৌকোতে। তো সাথীরা মাঝি মোল্লারা যাচ্ছিল, তার বললেন যে পয়সা দেবেন এবং ওরা একটা পরিষ্কার করে যদি নেয়। মাঝিরা বলবেন যে ওরা পারবেন না, ওদেরই করতে হবে, নিজে হাতে পরিষ্কার। এবং বললেন যে যদি না করে দেয় তাহলে নৌকা বেরোবে না পারে। তো স্বামীজি তো নরেন তো মানবার পাত্র নয়। নরেন কি করবেন, যখন পাড়ের কাছে নিয়ে গিয়ে আবার মন করিয়ে নৌকাটাকে একটা তুলে নিয়ে যাবে, সেই ফাঁকে লাফ দিয়ে পাড়ে উঠে গেল। এবং খুব সাঁতার ছিল মাঝি-মোল্লারা। পাড়ে উঠেই দেখলেন যে দূর থেকে দুজন গোরা সৈনিক পাল্টান আসছে। বুদ্ধিটা দেখুন, বুদ্ধিটা কি, এদেরকে সবাই গায়, ভারতবাসী এমন কোনো ভারতবাসী নেই যে তখন গোরা সৈনিককে ভয় পাবে না। সঙ্গে সঙ্গে গিয়ে হাতটা ধরল, ওদের আধা আধা ইংরেজি বোঝালো তার সমস্যাটা। হাত ধরে নিয়ে এলো পাড়ের কাছে। পাড়ের কাছে আনার এই গোরা বা ব্রিটিশ আর্মির দুজন সৈন্য, সে যখনই পড়লো তারা সব ভয়ে 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 নৌকোটা ফিরিয়ে নিয়ে এলো। ফিরিয়ে নিয়ে এসে ঘাটে লাগালো। বন্ধুরা সব উদ্ধার পেল মাঝিদের খবর থেকে, সাথীদের নিয়ে। এই দুটো সৈনিকের মধ্যেও একটা যে ভালোবাসা সঞ্চার করেছিল স্বামীজির প্রতি, এবং তারাও নিশ্চয়ই বুঝতে পেরেছিলেন যে এই শিশুটি একটি অন্য ধরনের, তাই তার প্রতি একটা তাদের খুব ভালোবাসা স্নেহ জন্ম না তৎক্ষণাৎ। তাই তার আমন্ত্রণ জানালো যে ঠিক আছে একবার ওদের সঙ্গে সন্ধ্যাবেলায়। স্বামীজি খুব বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করলেন, ধন্যবাদ জানালেন, জানিয়ে সকলে মিলে তারপরে বাড়ি ফিরে গেল। এটি একটি অসাধারণ উল্লেখযোগ্য ঘটনা। আর চতুর্থ ঘটনাটি, এগুলো সব ঘটছে 6 থেকে 12 বছর বয়সের মধ্যে বিভিন্ন সময়ে। 12 বছর বয়স যখন, তখন তিনি নেতৃত্ব দিলেন যে একটি রণতরী, ব্রিটিশ রণতরী দেখতে যাবেন। তার কারণ এই রণতরীতে এসেছিল প্রিন্স অফ ওয়েলসের ভারত দর্শনের সময়, তো কলকাতায় এসছে। প্রিন্স অফ ওয়েলস পরে ইংল্যান্ডের সম্রাট হয়েছিলেন, 7ম এডওয়ার্ড। আর যে জাহাজটি এসেছিল, রণতরীটি এসেছিল, তার নাম ছিল সিরাপিস। সেটা কলকাতার মানুষের একেবারে ঢল নেমেছিল দেখবার জন্য। আর সেই জন্য ব্রিটিশ গভর্নমেন্ট একটা পাসের সিস্টেম করেছিলেন, ছিল যে সেই পাসটা না হলে ওই রণতরী গিয়ে উঠে দেখতে পাবে না। তো তারা গিয়ে দেখলো যে সেই যেখানে পাসটা দিচ্ছে দোতলায় একটা বাড়ি, মানুষ
লাইন দিয়ে সিঁড়ি দিয়ে উঠে একটা ঘরে যাচ্ছে, তার বাচ্চাকে হাতে করে নিয়ে আসছে। তো উঠতে যাচ্ছেন, বাধা দিল দারোয়ান। বাচ্চা ছেলে, তুমি আবার কি যাবে? ঢুকতে দিল না। স্বামীজি তো অম্বান নয়। লক্ষ্য করলেন পেছন থেকে একটা সরু সিঁড়ি ঘোরানো থাকে, আগেকার দিন যখন থাকতো, ওখান থেকে জমাদাররা উঠতো, এরা উঠতো, পেছনে একটা সিঁড়ি থাকবেই। সেটা লক্ষ্য করলেন। চুপি চুপি সেখানে গিয়ে সেই সিঁড়ি দিয়ে পেয়ে উঠে সাহেবের ঘরের সামনে গিয়ে লাইনে দাঁড়িয়ে এবার সে পাঁচ জোগাড় করে নিয়ে মাথা নিচু করে সাহেব পাশ করছিলেন। হঠাৎ মাথা তুলে দেখেন যে ঠিক বাচ্চা ছেলে 12 বছরের সে দাঁড়িয়ে আছে। একটা মুচকে হাসি দিয়ে পাঁচটা লিখে দিলেন। মজা পেয়েছেন নিশ্চয়ই? তার সামনে একটু ওই ধরনের কেউ যায়নি। তখন কি করলেন, তার মাথায় একটা খুব বুদ্ধি চাপলো, এই দারোয়ানটাকে একটা শিক্ষা দিতে হবে। নরেন তখন কি করলো, সেখানে বাধা পেয়েছিল সেই সিঁড়ি দিয়ে নেমে এসে দারোয়ানের সামনে পাঁচটা আছে। তখন দারোয়ান বলে, তুমি কি করে উপরে, তুমি कैसे ऊपर गया? हम जादू जानता है, जादू जानता। এই যে সাহস, আমরা দারোয়ান টারোয়ান ওরকম উঠতে পড়া মানুষকে দেখলে, বাচ্চাদের দেখেছি ভয় পেয়ে যায়। গর্জন করে খেলবে, হিন্দুস্তানি দারোয়ান গর্জন করে বলেছিল, নিশ্চয় দম্মান নয়। এই যে সহজাত সেই ক্ষমতা, যে উপস্থিত বুদ্ধি, সাহসিকতা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, এগুলো একটু তলিয়ে ভাবলে আমরা বুঝতে পারি যে স্বামীজির ভাবি জীবনটা কোন খাতে বয়ে যাবে। তখন থেকে সেটা নির্দিষ্ট হচ্ছিল। এই তো গেল দাঁড়িয়ে, কিন্তু তিনি যখন বড় হচ্ছেন, তার দেহ, মন, হৃদয় এমন একটা রূপ ধারণ করছে যে মানুষ তাকে ভালো না বেসে পারছে না। সুঠাম দেহ, যুবক হিসেবে, তারপরে উজ্জ্বল বর্ণ, লাবণ্যময় অঙ্গ প্রত্যঙ্গ, তারপরে তার ললাট, তাতে প্রতিভা দীপ্তি, আর তার যে উজ্জ্বল ভাব, যেন সবাইকে আকর্ষণ করছে, বাধ্য করছে তার দিকে আকর্ষিত হতে। আর তার মনটা ছিল উদার, সেটা আমরা জানি। হৃদয়টা ছিল স্নেহ, ভালোবাসা, সহানুভূতিতে পূর্ণ। মানুষের কষ্ট সহ্য করতে পারতেন না, মানুষের প্রয়োজনে দূরে থাকতে পারতেন না। বুদ্ধি ছিল ক্ষুরধার এবং উদ্যম ছিল অচিন্তনীয়। কোনো কিছু করতে গেলে তার মধ্যে কোনো ফাঁক নেই, যেটা ভাবা সেটা করা। এবং সর্বোপরি যেটা, সেটা হচ্ছে ভগবানের প্রতি ভালোবাসা, ভগবানের প্রতি তার যে স্বাভাবিক আকর্ষণ, সেটা মুখ্য নিয়েছিল। পূজা, পার্বণ, ধ্যান, ধ্যান সিদ্ধ, সেটা তো আমরা জানি। তার খুব প্রিয়, ছোটবেলার থেকেই তো আগে আগে দেখেছি আমরা অনেক ঘটনা। সেই ধ্যান
এবং এই সব মিলিয়ে সামগ্রিকভাবে এমন একটা চেহারা, দেহ, মন, চরিত্রের বলুন, শারীরিক বলুন, সবকিছু মিলিয়ে এমন একটা অস্তিত্ব, মানবিক অস্তিত্ব তার মধ্যে ছিল, মানুষ না ভালোবেসে পারতেন না। এইটি এরপরে তার বিদ্যা শিক্ষা শুরু হবে 6 বছর বয়স থেকে, কিন্তু বাবা মায়ের প্রভাব, উদার চিন্তা, প্রগতিশীল মন বাবা মা, তার প্রভাব তার উপরে এত পড়েছিল এবং তার যে প্রাথমিক শিক্ষা, দেবদেবী সম্বন্ধে জ্ঞান এবং ভারতীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধা, যেটা তার বীজ এই বাবা মা তার মনে রোপণ করেছিলেন। ছোটবেলা থেকেই সেই শিক্ষাটা দিয়েছিলেন, যেটা পরে আমরা দেখতে পাই স্বামীজি কি রকম ভাবে এই ভারতবর্ষের ঐতিহ্যময় সংস্কৃতিকে মানুষের কাছে উপস্থাপিত করে বক্তৃতার মাধ্যমে সারা পৃথিবীর মানুষকে একেবারে মোহিত করে রেখেছিলেন। এবং তার ফলে অনেক মানুষ ভারতবর্ষ সম্বন্ধে যারা জানতেন না এবং জানলেও সব বাজে কথা শুনেই জানতেন, ঘৃণা করত, তারা শ্রদ্ধাশীল হয়ে উঠেছিলেন। এবং আমরা অনেক জানি স্বামীজির জীবদ্দশায় কত বিদেশি তারা স্বামীজির কাছে এসেছেন এবং তারা তাদের জীবন কত করেছেন স্বামীজির কাজের জন্য। যেমন আমরা জানি ক্যাপ্টেন এন্ড মিসেস সেভিয়ার, ব্রিটিশ, তার সব ছেড়ে চলে এলেন তো ভারতবর্ষে, ভারতবর্ষকে ভালোবেসেছে, ভারতবর্ষের মানুষকে ভালোবেসেছে, সংস্কৃতিকে ভালোবেসেছে। ভালোবাসাটা সম্ভব তাদের মধ্যে হয়েছে স্বামীজির জন্য, এবং একটা দৃঢ় বিশ্বাস নিয়ে যে এই একটা দেশ, এই দেশের দারিদ্র থাকতে পারে, তথাকথিত আধুনিক জ্ঞানের অভাব থাকতে পারে, কিন্তু প্রকৃত জ্ঞানের অভাব নেই। এবং যদি শান্তি পেতে হয়, এই যে আধ্যাত্মিক সংস্কৃতি যা বেদান্ত হিসেবে স্বামী বিবেকানন্দ আমাদের সামনে তুলে ধরেছেন, এবং তুলে ধরেন শুধু নয়, প্রতিমূর্তি হিসেবে তুলে ধরেছেন, যেন তার শরীর, মন, দেহবোধে ফুটে উঠছে ভারতবর্ষ। তাই তারা আকর্ষিত হয়েছে, অত বড় ত্যাগ স্বীকার করেছে, সব ছেড়ে দিয়ে চলে এসছে। আমরা সন্ন্যাসীরা যারা ঘর সংসার ছেড়ে আসি, সেটা একটা খুব স্বাভাবিকভাবে হতে পারে। আমাদের কিছু নেই, কিছু বাবা মা তখন আছেন, ভাইরা আছেন, তাদের উপর নির্ভরশীল, যে বয়সে আমরা বেরোই আর কি। দু একটা চাকরি বাকরি করতেও পড়াশোনা করেছে, বলছি স্বাভাবিকভাবে সেখানে ত্যাগটা থাকলেও আমার কাছে মনে হয় এই যে মিস্টার এন্ড মিসেস সেভিয়ার, ক্যাপ্টেন অ্যান্ড ক্যাপ্টেন সেভিয়ারের মতো মানুষ যারা এরকম ত্যাগ করে স্বামীকে অনুসরণ করবার জন্য চলে এসেছিলেন, তাদের তুলনা নেই। তাদের কোনো কিছুর অভাব ছিল না জাগতিক দিক থেকে, কিন্তু তবু মনের মধ্যে এমন একটা বড় অভাব, সে অভাবটা পূরণ করবার চেষ্টা স্বামীজির সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন, পাননি। স্বামীজিকে পেয়ে যেন আকাশ পেলেন, তাই অতগুলো ত্যাগ স্বীকার করতে তার অসুবিধা হয়নি তাদের। আমার কাছে একটা অদ্ভুত মনে হয় ওদের জীবনটা। যাই হোক, এখন স্বামীজি স্কুলে যাবেন,
তার আগের একটা ছোট্ট হলেও খুব উল্লেখযোগ্য ঘটনাটি হচ্ছে 1869 খ্রিস্টাব্দ। তার মানে স্বামীজির বয়স 6। 63-তে জন্মেছেন স্বামীজি। তখন এই কালীপ্রসাদ স্বামীজির বাবার কাকা, হ্যাঁ স্বামীজির ঠাকুর দাদা, সে তো কত কষ্ট দিয়েছে নরেনের বাবাকে, মাকে, নরেনের জন্মের আগে। কিন্তু উনি যখন শেষ সময়, সেটা মৃত্যুর মুখে, তার মনে একটা প্রচন্ড রকমের ইচ্ছা জাগল, কোনো শিশুর মুখে মহাভারত পাঠ শুনবেন। এটা একটা অবাক্যর ঘটনা। বাড়িতে অনেক শিশু ছিল, কেউ এগিয়ে এলো না, লজ্জায় হোক বা সে পারবে কি পারবে না সেই প্রশ্ন থেকেই হোক। কিন্তু স্বামীজি এগিয়ে এলেন, নরেন্দ্রনাথ এগিয়ে এলেন, 6 বছরের বাচ্চা। আর মায়ের কাছ থেকে শুনেছেন, মা পড়েছেন, সে পাঠ শুনেছেন, মহাভারত, রামায়ণ গল্প শুনেছেন। রামায়ণ মহাভারত তার ভেতরে একেবারে বসে আছে, একেবারে ছোট অবস্থা থেকে। আর এই ছোট অবস্থারই এই ঘটনা তার প্রমাণ দেয় যে এগিয়ে এসে বাচ্চা ছেলে অত বড় মহাভারত গ্রন্থটি কোলে নিয়ে বসলেন এবং আদো আদো স্বরে, কোনো ভয় টর নেই, সংকোচ নেই, নিঃসংকোচ পড়ে গেলেন কিছুটা। এবং এতে কালীপ্রসাদ এত আনন্দ পেলেন এবং তৃপ্তি হলো, তার আশীর্বাদ করলেন তুই কালে এক মস্ত লোক হবি, আশীর্বাদ। এই ধরনের ঘটনা, এবং সকলেই সেই স্বামীজির অসাধারণত্বটা ওই অবস্থা থেকে, ওই ছোট অবস্থা থেকেই লক্ষ্য করছে। ভবিষ্যতে কি হবে না হবে তারা ভেবেছেন কিনা সেটা আমাদের জানা নেই, কিন্তু ভবিষ্যতে যে অনেক বড় মাপের মানুষ হবেন সেটা সকলেই বুঝতে পারছিলেন নিশ্চয় তখন এসব ঘটনার মাধ্যমে আমাদের জীবনে। এইবারে তার হাতে খড়ি হবে, কুলপুরোহিত হাতে খড়ি দিলেন। বাচ্চা ছেলে কোরা ধুতি পরে গেছেন, মাটিতে খড়ি দিয়ে হাত ধরিয়ে ক খ লেখালেন, যা হয় আর কি। হাতে খড়ি হলো। হাতে খড়ির পরে তাকে একটি বিদ্যালয়ে ভর্তি করে দেওয়া হলো। সেখানে ভর্তি করার পরে প্রচন্ড বুদ্ধি, তো যা কিছু তাই সঙ্গে সঙ্গে শিখে নেয়। অনেক ছেলের মধ্যে বিভিন্ন পরিবার থেকে আসছে, বিভিন্ন তাদের পারিবারিক সংস্কৃতি বা ওটা পড়া, কথাবার্তা, সেটার চাল চলন এগুলো সবসময় রুচিকর হয় না, আমরাও জানি। বাচ্চারা শিখে ফেলে সঙ্গে সঙ্গে, এবং শিখে ফেললে বাড়িতে এসে সেই ধরনের কথাবার্তা ব্যবহার করতে শুরু করে, তাদেরকে নকল করে। স্বামীর ক্ষেত্রেও, মায়ের ক্ষেত্রেও তাই হলো। বাবা মা লক্ষ্য করলেন, বাবা মা খুব সচেতন, ছেলেকে তৈরি করছেন। ঠিক করলেন না ওই বাইরের ওই স্কুলে। আর এটা ঠিক করলেন এই জন্য, তারা বুঝেছিলেন তাদের সন্তানটি একটি অসাধারণ শিশু, যা দেখবে তাই শিখে নেবে এবং সেটাই কার্যে পরিণত করবে, ভালো হোক মন্দ হোক ওই কাঁচা বয়সে। সেটা বাচ্চারও নয়, ভালোটা ঠিক আছে,
মন্দটা হলেই বিপদ, সচেতন। তাই ওখান থেকে তাকে তুলে নিয়ে ওই বিদ্যালয় থেকে তুলে নিয়ে এসে একজন পণ্ডিত মশাইকে দিয়ে বাড়িতেই পাঠশালা খুললেন। এই পাঠশালাতে তার তো পড়াশোনা হলোই, এবং বাড়ির অন্যান্য শিশুরাও সুযোগ পেল এই ব্যবস্থাতে। বিশ্বনাথ দত্ত এবং তার স্ত্রী ব্যবস্থা বানায়। ফলে তার সাথীর যে বিদ্যালয়ে ছিল, সেখানে যে সাথী, সেই সাথীর অভাবটা এখানে বাড়ির অন্যান্য শিশুরা তার সঙ্গে সহপাঠী হওয়াতে মিটে গেল। ফলে সে আনন্দেই সেখানে। আর এখানে এই শিক্ষার সঙ্গে সঙ্গে মায়ের কোলে বসে যার শিক্ষা তিনি অর্জন করছিলেন, সেটাও পাশাপাশি চলতে পারল। বর্ণ পরিচয় মার কাছ থেকে তিনি পাঠ নিয়েছিলেন, এবং প্যারিস সরকার ইংলিশের ফার্স্ট বুক, তখনকার দিনের খুব সুপরিচিত বাচ্চাদের জন্য, সেটিও ইংরেজি প্রথম যে শিক্ষাটি, সেটা মায়ের কাছ থেকে পেয়েছে, মায়ের কোলে বসে। কিন্তু তার বিদ্যা চর্চা বা পড়াশুনো করবার পদ্ধতিটি হওয়া অদ্ভুত, অসাধারণত্বের সঙ্গে এগুলো যুক্ত করলে আমরা বুঝতে পারি সাধারণভাবে শিশুরা ওভাবে করে না। পণ্ডিত মশাই এসে বা বাড়িতে যিনি পড়াতেন শিক্ষক, সে পাঠটি পড়ে যেতেন, আর নরেন খাটের উপর চোখ বন্ধ করে শুয়ে সে পাঠ শুনতেন। একবার শুনলেই এত তার একাগ্র মন, সেটা আমরা জানি। পরে আমরা অনেক কিছু থেকে তার পরিচয় হয় জীবনে করলে, একবার করলেই বাস হয়ে গেল, শুনে নিতেন। এবং এই যে স্বামীজি পরে কতগুলো কথা বলেছে, তার মধ্যে একটা উল্লেখযোগ্য কথা হচ্ছে যে concentration is the only key to the treasure house of knowledge। একথা বক্তৃতায় বলছেন, মনের একাগ্রতা সেটা একমাত্র চাবিকাঠি এই জ্ঞান যে ভান্ডার রয়েছে আমাদের, সেটা থেকে ধনরত্ন আহরণ করবার জন্য সেই চাবিকাঠিটি হচ্ছে কনসেন্ট্রেশন। তা দিয়ে সেই ভান্ডারটিকে তার একটা দরজা থেকে তাই খোলবার চাবি, এটা বলছেন। আবার একটা জায়গায় বলছেন, যত মনে পড়ছে, কনসেন্ট্রেশন ইজ দ্য এসেন্স অফ নলেজ। খুব গভীর কথা। এই কনসেন্ট্রেশনকে একাগ্র মন নিয়ে, মনকে একাগ্র করার ক্ষমতা দিয়ে যেমন পড়াশোনা করা, এগিয়ে যাওয়া খুব সহজে হয়, তেমনি সেটা একমাত্র অবলম্বন যাকে কেন্দ্র করে ঈশ্বর লাভ হয়, ঈশ্বরের জ্ঞান হয়, ঈশ্বরকে জানা যায়, আত্ম অনুভূতি হয়, ব্রহ্মজ্ঞান হয়। এই কথাগুলো বলছেন। আরো অনেক কথা বলেছেন কনসেন্ট্রেশন নিয়ে। আমরা জানি, রাজ্যকে পড়লেই আমরা বুঝতে পারি। এবং অন্য বক্তৃতার মাঝে মনকে যেন হাতের উপর নিয়ে একটা মাটির তালের মতো তিনি নেড়ে ছেড়ে দেখে বুঝতে পারছেন তার প্রকৃতিগত গঠন এবং তার মধ্যে কি কি আছে এবং তাকে কিভাবে কাজে লাগানো যায়, সেটা করেছেন তিনি। এবং সেই রাস্তা আমাদের দেখিয়ে গেছেন যে মনকে নিয়ন্ত্রণে এনে কিভাবে ব্যবহার করে এগিয়ে যাওয়া যায়, জাগতিক দিক থেকে, আধ্যাত্মিক দিক থেকে ঈশ্বরকে লাভ করার জন্য
কেননা ঈশ্বরবাণী হচ্ছে জীবনের উদ্দেশ্য। এটাই ঠাকুর যেমন আমাদের বলতেন, স্বামীজিও সবকিছুর মাধ্যমে সেটাই বোঝাবার চেষ্টা করছেন। সেটাই তার উদ্দেশ্য ছিল জীবনে, মানুষকে ধর্মের পথে, প্রকৃত ধর্ম ঈশ্বরের পথে নিয়ে এসে ঈশ্বরমুখী করে। তিনি যেমন একেবারে ছোটবেলা থেকে একটু আগে দেখলাম ঈশ্বরমুখী ছিলেন, ঈশ্বর লাভ করেছেন, একেবারে হস্তান্নকবধ। তিনি চাইতেন সকলেই সেরকম ভাবে যাতে করে শেষ পর্যন্ত ঈশ্বরকে ভোগ করতে পারেন, ঈশ্বরকে আস্বাদন করতে পারেন, ঈশ্বরময় হয়ে যায়, মনুষ্যত্ব থেকে ঈশ্বরত্ব প্রাপ্ত হতে পারে। এই স্বামীজির শিক্ষা শুরু হলো এবার। আর এই সময়টাতে রামচন্দ্র দত্তের বাবা নৃসিংহ দত্ত তিনি ওদের বাড়িতে এসেছিলেন। রামচন্দ্র দত্ত ছিলেন কিছুদিন। এই নৃসিংহ দত্ত তার সংস্কৃত এবং একটু সংস্কৃত সাহিত্য টাহিত্যের প্রতি একটা আকর্ষণ ছিল, একটু জানতেন। আর এই নরেনকে, শিশু নরেনকে সঙ্গে নিয়ে রাত্রিবেলা শুতেন, এবং তারু ঠাকুরদা। আর শুধু ওনার একটা বিশ্বাস ছিল, এই ছোট বয়সে যদি তাদের মনে এই স্তোত্র, তারপরে সংস্কৃত ভাষা সে প্রাথমিক জ্ঞানটা দিয়ে দেওয়া যায়, তারা সহজেই সেটাকে আত্মীকরণ করতে পারে, পারলে পরে তারা সেটা নিয়ে আরো আরো এগিয়ে যেতে পারে। তো সেটা তাই করলেন, মুখে নিয়ে শুনতেন। আর এই স্তোত্র মুখে মুখে বিভিন্ন দেবদেবীর স্তোত্র তাকে শেখাতেন। আর স্বামীকে একবার শুনলেই বাস পুরোটাই তার মনে বসে যেত। আর যেটা করলেন সেটা খুব মূল্যবান জিনিস করলেন, সেটা হচ্ছে মুক্তবোধ ব্যাকরণ। পানির একেবারে প্রাথমিক কতগুলো সূত্র নিয়ে খুব তার ব্যবহারিক প্রয়োগ রয়েছে, সেগুলো মুক্তবোধ ব্যাকরণ বলে। তার সূত্রগুলো মুখে মুখে শুনিয়ে শুনিয়ে মুখস্থ করিয়ে দিলেন। কি অসাধারণ একটি কাজ করেছে। আমরা পরবর্তী জীবনে দেখেছি স্বামীজি অনর্গল সংস্কৃতিতে কথা বলতে পারতেন এবং সংস্কৃত শিখেছিলেন। ওইটুকু বয়সে ওটা উনি ঢুকিয়ে দিয়েছিলেন। তার থেকে সংস্কৃতের প্রতি ভালোবাসা এবং সংস্কৃতের মাহাত্ম্য এবং সংস্কৃতের সঙ্গে আমাদের সংস্কৃতি, সাহিত্য, আধ্যাত্মিকতা ওতপ্রোত বুঝতে পেরেছিলেন। তার মূলে ছিল ওটা। তো এইভাবে আত্মীয় স্বজনের কাছে তার বাংলা ভাষা এবং সংস্কৃত শেখা, এবং পরবর্তীকালে আমরা দেখি তা একটা কি রূপ ধারণ করেছিল, এবং সেই রূপের জন্যই তার ফলস্বরূপ আমরা এখন সেই তার বাণী রচনা আমরা পাই। ইংরেজিগুলো পাই, বাংলাতে বাংলাগুলো পাই। অসাধারণ। তো এইভাবে এই স্বামীজির ক্ষেত্রে এটা প্রচন্ডভাবে সত্য যে তার এই ছোটবেলায়, বাল্যকালে এইসব ঘটনাগুলো থেকে ভবিষ্যতে যা কিছু ঘটছে সেগুলোর প্রামাণিকতা। যে ছোটবেলায় যা কিছু করছে সকলের ক্ষেত্রে একই রকম হয় না, তার অনেক রকম প্রভাব তার উপরে পড়ে কেমন যেন অন্যরকম হয়ে যায়, ঠিক নির্দিষ্ট একটা রূপ ধরা যায় না। কিন্তু স্বামীজির ক্ষেত্রে এটা কিন্তু সত্য ছিল যে স্বামীজি যেদিকে এগোচ্ছেন এবং শেষ পর্যন্ত আমরা যে রূপে স্বামীজিকে পাই, সেটা পরে যদিও আমরা অধ্যয়ন করে জানতে পারি, সেটা ছোটবেলার ঘটনাগুলো থেকে
আমরা বুঝতে পারি যে স্বামীজি যা হয়েছিলেন তা না হয়ে পারতেন না। আজ এখানে শেষ করছি, পরদিন আরো দেখব। নমস্কার।